This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অশান্তির যে বারবারন্ত তা যেন থামছেই না। এবার বাংলাদেশে খুন হতে হলো দুই যুবককে। তাদের অপরাধ তারা জয় বাংলা স্লোগান দিয়েছিল। অশান্ত বাংলাদেশে জয় বাংলা লিখে খুন হতে হলো দুজন যুবককে। কট্টরপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে চলছে জয় বাংলা লেখা। ইউনুস বাহিনীর রোষে এবার বাংলাদেশের একদল যুবক দুই যুবককে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র। সুমন, বাংলাদেশে দুই যুবকের অপরাধ ছিল শুধুমাত্র তারা জয় বাংলা স্লোগান লিখেছিল, তার জন্য তাদের মৃত্যুবরণ করতে হলো। একেবারে দেখো, দুজন যুবক যারা আওয়ামী লীগের সদস্য বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে, তাদের নাম একজনের মাসুদ এবং আরেকজনের রায়হান। এই দুজন যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বাংলাদেশে। আর এই খুনের পেছনে রয়েছে উগ্র যারা বাদী রয়েছেন তারা, এবং কট্টরপন্থী মৌলবাদের একাংশই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত জানা যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, এরা সকলে মিলে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বাংলাদেশ জুড়ে সর্বত্র অফিস কাছারি দেওয়াল সব জায়গায় কিন্তু জয় বাংলা লেখা। রাতের অন্ধকারে কেউ দেখছেন, প্রকাশ্য দিবালোকে দেখছেন, একটা ব্যাপক অংশের যুবক যুবতী তারা কিন্তু জয় বাংলা লিখছেন। আর এটাই কিন্তু রাগের কারণ জয় বাংলা অর্থাৎ মুজিবুর রহমানের এই যে স্লোগান, এটা নিষিদ্ধ করতে হবে। এবং সর্বত্রই কিন্তু কার্যত জয় বাংলা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে সরকারিভাবে না হলেও। এই জয় বাংলা সর্বত্র লেখার অভিযোগের অপরাধেই এই দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে। ফলে বাংলাদেশ যে ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে, এই সমস্ত কার্যকলাপ কিন্তু সেগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সুমন, এই কথাটা বলতেই হয় যে বাংলাদেশে এই মুহূর্তে যে তদারকি সরকার রয়েছে, সেই তদারকি সরকারের বিরুদ্ধেও এবার আস্তে আস্তে আওয়াজ উঠতে শুরু করে দিয়েছে, এবং কোনো এক জায়গায় নয়, একেবারে বাংলাদেশ জুড়ে এই যে ইউনুসের সরকার, সেই তদারকি সরকারের বিরুদ্ধেই কার্যত এই জয় বাংলা স্লোগান উঠছে। একেবারে দেখো, ইউনিস সরকার কিভাবে এসছে, হঠাৎ করে একটা অংশের মানুষ একত্রিত হয়েছে এবং তারা রাস্তায় নেমেছে, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে। তার ফলেই কিন্তু একটা ব্যাপক সাধারণ মানুষ তারা কিন্তু ঘরের ভেতরে ঢুকে গেছেন। অশান্তি কিছু বুঝে ওঠার আগেই কিন্তু হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ফলে এই যে অবস্থাটা, এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। বিশ্বজুড়ে যখন কোণঠাসা অবস্থা, সেই অবস্থাতেও কিন্তু মৌলবাদীদের হুঁশিয়ারি চলছে। আসলে বাংলাদেশ কি চাইছে এটা একটু বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং দীপাঞ্জন চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমি প্রথমেই আসবো ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। স্যার, একটা বিষয় জানতে চাইবো যে কিছুদিন ধরে মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, কিন্তু গতকাল যখন আমরা দেখলাম যে ইউনুস সরকার যে ঘোষণা করলেন যে 2025-এর শেষ অথবা 26-এর আগে নির্বাচন হবে না, এবং হাইকোর্ট তাতে সিলমোহর দিল, তারপর থেকেই আবার কট্টরপন্থীদের বারবারন্ত। তাহলে তো আগামী 1 বছর এইভাবে বাংলাদেশ এগোবে, এবং তাতে পার্শ্ববর্তী দেশের কি সমস্যা হবে সেটা বড় কথা নয়, তারা তো নিজেরাই অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে যাবে ক্রমশ। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের সরকার যেটা করছে, তাদের যে সমস্ত নন গভর্নমেন্ট অ্যাক্টর বা নন স্টেট অ্যাক্টর যারা আছে তাদেরকে ব্যবহার করছে সরকারের যারা রাজনৈতিক সহযোগী আছে তাদের মাধ্যম দিয়ে। সারা দেশটাকে একটা মৌলবাদ পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া এবং অ্যাড্রেস এবং রেট তো লক্ষ্য আপনারা বুঝতেই পারছেন। দেশের অডিয়েন্স, দেশে যদি নির্বাচন হয় মৌলবাদের মধ্যে জয় জয়কার যাতে আসে, মানুষ সবাই যাতে মৌলবাদকে আশ্রয় করে, এই একটা ধারণা দেওয়ার জন্যই এসব করছে। আবার এতে যদি ভারত থেকে কেউ কথা বলে, ভারত যদি উত্তপ্ত হয়, সরকার যদি কিছু ইন্টারভেনশন করে ফেলে, কোথাও যদি গোলাগুলি চালায়, এইটাই ওরা চাইছে ভারত উত্তপ্ত হোক, এবং খুব সুন্দর করে ওরা ব্যবহার করছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই মৌলবাদ তো সে কোনো দীর্ঘস্থায়ী কোথাও হতে পারে না বাংলাদেশ, এবং বাংলাদেশের এর সুযোগটা কম, কারণ তার বিরাট প্রগতিশীলতার ইতিহাস আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাই করতে পারি, কারণ সে একটা আলাদা দেশ, ভারতবর্ষের পক্ষে সেখানে বিশেষ কিছু করাও মুশকিল। আমরা আশা করতে পারি যে একদিন মানুষ বুঝবে যে মৌলবাদের মাধ্যম দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না।
যেহেতু বাংলাদেশের প্রগতিশীলতার একটা ইতিহাস আছে, তাদের সেখানকার মানুষ আমার ধারণা একটা সময় এগিয়ে আসবে, প্রতিবাদ করবে। এবং আপনারা যেটা বলছিলেন যে জয় বাংলা তারা বলতে শুরু করলে যে দেয়ালে লিখছে, এইগুলো যদি শুরু হয়ে থাকে আস্তে আস্তে কিন্তু মানুষের সাহসটা বড় কমে যাচ্ছে, এবং সাহসটা বাড়বে যদি মানুষের অভাব অনটন সেগুলো বাড়তে থাকে। আর্থিক ব্যাপারটি হচ্ছে কিন্তু সমস্ত সাহস যোগানের জায়গা। এখন আমাদের পশ্চিমবঙ্গে আমরা এক সময় জয় বাংলা দেখছিলাম, কিন্তু এখানেও যদি বাংলাদেশের সমর্থনে যদি জয় বাংলা যারা বলছিল তারাও যদি আবার চালু করে, তাহলে কিন্তু ব্যাপারটা তারা উজ্জীবিত হতে পারে। দেখা যাক যারা স্লোগান। আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, এই মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের মতন কট্টরপন্থীরা, তাদেরই একটা দল এর আগে সেভেন সিস্টার্স এবং দিল্লি, ত্রিপুরা এই সমস্ত দখল করার হুঁশিয়ারি দিয়েছিল, এবার বলছে গোটা ভারতও দখল করে নেবে। কতটা দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ এই মুহূর্তে, দীপাঞ্জন দা? মৌলবাদীরা, সাম্প্রদায়িক মৌলবাদীরা বা সন্ত্রাসবাদীরা চিরকাল দিবা স্বপ্ন দেখে এসেছে, ওটা নতুন কিছু নয়। এবং এই যে তুমি বললে, দেখো এগুলো এক একটা নাম, এক একটা মুখ, এরা আলাদা আলাদা মুখোশের পরে আলাদা আলাদা নামে আলাদা আলাদা প্রভোকেটিভ স্পিচ দেবে। এদের উদ্দেশ্যই হচ্ছে এই যে হিন্দু নিধন বা হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, এগুলোর কারণটা কি? যে ভারত, এটা যেহেতু বাংলাদেশের কথা এটা নিজেরাও বারবার বলছে, ইউনুস, যেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, ওরা প্রভোগ করছে ভারতকে। যে ভারতের সঙ্গে যদি কোনোভাবে একটা যুদ্ধের পরিস্থিতি করাতে পারে, তাহলে সেই যেটা আগেও হয়েছিল আফগানিস্তান থেকে শুরু, বিশ্বজুড়ে একটা এরা ডাক দেবে যে ইসলাম খতরে পে হ্যায়, ইসলাম বিপন্ন। সেই ইসলামিক ব্রাদারহুডটাদের আনার একটা লক্ষ্য, কারণ এদের কোন রকম নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সাম্প্রদায়িকতা আর এই মৌলবাদ সন্ত্রাসবাদের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এরা নির্বাচন করবেও না, কারণ খিলাফত শাসন যেটা শরিয়তি কানুন, সেখানে গণতন্ত্র নির্বাচনের কোনো জায়গায় নেই। এরা সময় নিচ্ছে, এবং এগুলো একটা মেসেজ ভারতবর্ষে ওদের যে স্লিপার সেল তাদের জন্য মেসেজ, তোমরাও তৈরি থাকো, আমরাও এখানে তৈরি হচ্ছি, আমরা একসঙ্গে ভারত দখল। দীপাঞ্জন দা, বাংলাদেশের এই কট্টরপন্থীরা তো নিজেদের যা শক্তি সেই সম্পর্কে অন্তত ওয়াকিবহাল। তারা তো জানে যে তারা সামরিক শক্তি তো অন্তত ভারতের সঙ্গে পেরে উঠবে না, তা সত্ত্বেও দিনের পর দিন এভাবে ফাঁকা বুলি আউড়ে কি লাভ? না, দেখো এটা বুঝতে হবে যে কনভেনশনাল ওয়ারফেয়ার, পৃথিবীর কোথাও সন্ত্রাসবাদীরা কিন্তু কনভেনশনাল ওয়ারফেয়ারে যায় না। আফগানিস্তানে তাও একটু গেছিল তালিবানরা, এছাড়া কোথাও যায় না। ওরা প্রক্রিয়ারে বিশ্বাস করে, ওরা সরাসরি সামরিক লড়াইয়ে যাবে না, প্রভোগ করবে, এবং যাতে ভারত কোনোভাবে আগে কোনো স্টেপ নেয়, যাতে ওরা ওই ইসলাম বিপন্ন এই ব্যাপারটা। বুঝতে পারছি দীপাঞ্জন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।